পিনাকিদার সমস্যাটাও আশা করি আপনারা এখনকার যারা আছে তারা সমস্যার সমাধান না করলে আপনারা গিয়ে ওনারা এটা দেখবেন এবং পিনাকিদাকে দ্রুত দেশে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করবেন। তবে ইলিয়াস, এই মুহূর্তে দেশে যাওয়াটা আমার জন্য একটু মুশকিল। তবে পিনাকিদা, তুমি, আমি একসাথেই দেখি প্ল্যান করব, সবার সমস্যার সমাধান হয়ে যাক, ইয়ে করবো। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। ভারতের সাথে ভারতের সাথে কোনো বন্ধুত্ব হবে না। হ্যাঁ, ভারতের সাথে আমরা বন্ধুত্ব করতে পারবো না। এবং ইনফ্যাক্ট একটা রাষ্ট্রের তো কোনো বন্ধু থাকে না। হ্যাঁ, কোনো রাষ্ট্রেরই কোনো বন্ধু থাকে না। বন্ধুত্ব একটা, যদি আমি ডিপ্লোম্যাটিক টার্মে বলি, এটা আসলে সোনার পাথর বাটি, এটা হয় না। আমরা সবসময় আমাদের স্বার্থই দেখবো, ইন্ডিয়াও ইন্ডিয়ার স্বার্থই দেখবে, এটাই ন্যাচারাল। তো আমাদের পররাষ্ট্র নীতি যেটা হওয়া উচিত, সেটা প্রথমত বাংলাদেশের স্বার্থ, দ্বিতীয়ত বাংলাদেশের স্বার্থ, তৃতীয়ত বাংলাদেশের স্বার্থ, চতুর্থত বাংলাদেশের স্বার্থ, পঞ্চমত বাংলাদেশের স্বার্থ, এবং শেষ পর্যন্ত এটা বাংলাদেশের স্বার্থ। বাংলাদেশের স্বার্থের বাইরে আমরা কারোর সাথে কোনো বন্ধুত্বই আমরা আগ্রহী না। এটা যেই হোক, এটা আমেরিকা হোক, এটা ইন্ডিয়া হোক, এটা চায়না হোক, যেই হোক, আমরা কারোর সাথেই, হ্যাঁ, আমরা কৌশলগত আমরা পার্টনারশিপ করতে পারি কারোর সাথে। এবং আমাদের কৌশলগত পার্টনারশিপের ব্যাপারে ভারত এবং আমেরিকা দুই তরফকেই আমি বলে দিতে চাই যে কৌশলগত সম্পর্কের ব্যাপারে আপনারা আমাদেরকে চীনের দিকে ঠেলে দিয়েন না। আমি খুব সিম্পল এবং স্ট্রেট ওয়ে বলতে চাই, আমাদেরকে চীনের দিকে ঠেলে দিয়েন না। যদি আমাদেরকে ওই দিকে ঠেলে দেন, আমরা ওই দিকে যাব এবং আপনাদের বাংলাদেশে খাওয়া উঠে যাবে। হ্যাঁ, ভারতেরও খাওয়া উঠে যাবে, আমেরিকারও খাওয়া উঠে যাবে। এটা আমরা করতে পারবো, এবং এটা যে আমরা করতে পারি সেটা প্রমাণ আমরা রাখছি জুলাই আগস্ট বিপ্লবে। আমরা দরকার হলে আরেকটা বিপ্লব করব। আমাদেরকে আমাদের মতো করে থাকতে দেন, আমাদেরকে আমাদের আত্মমর্যাদা নিয়ে থাকতে দেন, আমাদেরকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে দিয়ে থাকতে চান। আমরা কোনোভাবেই ভারতের আজ্ঞাবহ এবং ভারতের দাদাগিরি আমরা সহ্য করব না। এটা আজকে শুধু না, আজকে 50 বছর পরেও আমরা কোনোদিন করব না। এবং আমাদেরকে যদি আমাদের মতো করে থাকতে দেন, তাহলে আপনারা দেখবেন যে বাংলাদেশের মতো ভালো রাষ্ট্র আর হয় না, বাংলাদেশের মতো একটা উদার রাষ্ট্র আর হয় না, বাংলাদেশের মতো একটা অ্যাকোমোডেটিভ রাষ্ট্র আর হয় না, বাংলাদেশের মতো একটা ফ্লেক্সিবল রাষ্ট্র আর হয় না। কিন্তু আমাদের উপরে যদি যে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, আমাদের ঘাড় কিন্তু তেরা ভাই। এবং আমাদের এই ঘাড় তেরার রেজাল্ট কি হয়, এটা জুলাই আগস্টে আমরা দেখিয়ে দিয়েছি। আমরা দরকার হলে আবার দেখাবো। আমরা যদি না পারি, আমাদের সন্তানেরা দেখাবে। আমাদের সন্তানেরা যদি না পারে, তার উত্তরসূরিরা দেখাবে। কিন্তু দেখাবে, বাংলাদেশ দেখাবে। হ্যাঁ, এইটাই আমি সাবধান বাণী উচ্চারণ করে দিয়ে বলতে চাই ভারতকে এবং আমেরিকাকে। যদি আপনারা ঠিক হয়ে যান তাহলে ভালো, আর যদি ঠিক না হন তাহলে কনসিকুয়েন্স ফেস করবেন। ধন্যবাদ পিনাকিদা। আমি ইলিয়াস, আপনার বক্তব্য শুনি। মাহমুদ ভাই, পিনাকিদা বললেন আপনি কিভাবে দেখেন, এবং আপনি অনেক আগে থেকেই আসলে ভারতের নানা আগ্রাসী তৎপরতা দিয়ে আপনি একের পর এক ভিডিও বানিয়েছেন, মানুষকে সচেতন করেছেন, অনেক আগে থেকে আপনি শুরু করেছিলেন। তো আপনার বর্তমান সময়ে আপনি কি মনে করেন, এটা কি পারবো আমরা? মাহমুদুর রহমান ভাই যে কথাটা বললো যে রাহুল গান্ধী এখানে এসেছিল, তো আমি নর্মালি এর আগেও আমার এই হোয়াইট হাউস, তারপরে স্টেট ডিপার্টমেন্ট, এইসব জায়গায় যাওয়ার সুযোগ ছিল। মুশফিক ভাই মাঝে মধ্যেই বলতো যে তুমি আসো না কেন, তো কনক ভাইও সময় পায় নাই। কনক ভাই মনে হয় একবার বা দুবার গিয়েছিল, আমি যাই নাই। তো এই দিন রাহুল গান্ধী আসবে শুনে, আর মুশফিক ভাই তার পরের দিনই দেশে চলে যাবে, যে কারণে চিন্তা করলাম মুশফিকের সাথে দেখাও করে আসি, অনুষ্ঠানটাতেও যোগ দিই। তো রাহুল গান্ধীর ওইখানে আমরা কনক ভাইয়ের একটা কোশ্চেন ছিল, আমারও একটা কোশ্চেন ছিল, যে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে সিন্স হাসিনা ইজ এ কিলার, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন টু সেন্ড হার ব্যাক টু বাংলাদেশ। তো সেই কোশ্চেনের উত্তর দেয় নাই। কনক ভাইয়ের একটা কোশ্চেন, সেটাও উত্তর দেয় নাই। তো কারণ হচ্ছে তার ওইখানে যে মডারেটর ছিল, সে পরে শুনলাম যে সে হচ্ছে বিজেপি। আমাদের কোশ্চেন গুলো আবার ফিল্টার হয়ে যাচ্ছিল, সরাসরি গান্ধীর কাছে না গিয়ে সে এটা চুজ করছিল, সেই তার চুজ এন্ড পিক, সেই অনুযায়ী সে পিক এন্ড চুজ অনুযায়ী সে এটা করেছে। যাই হোক, তো স্পষ্টভাবে সে তার বক্তব্য পরিষ্কার করেছে। পিনাকিদা যেটা বললো যে বাংলাদেশ কারো মানে কোনো দেশ কারো বন্ধু হয় কি না হয়, ওইটা আমি সরাসরি বলতে চাই না, কিন্তু ভারত কখনো কারো বন্ধু হয় না। এটা হচ্ছে গিয়ে একদম বটম লাইন। এটার কোনো মানেই নাই। ওরা কোনোদিন কারোর সাথে মিনিমাম, আপনি দেখেন যদি ভারতের সম্পর্কটা চীনের সাথে খুব খারাপ, তাদের খুবই যুক্তিসঙ্গতভাবেই
আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করা উচিত। দেখেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় আমেরিকা এত স্ট্রিক্টলি সবাইকে নিষেধ করলো যে তাদের সাথে কোনো বাণিজ্য চালিয়ে না যাওয়ার। ভারত কিন্তু ঠিকই করলো, মানে কয়টা তেল আনবে এই লোভটাও তারা সামলাইতে পারে নাই। সো ভারত সব সময় প্রতিটা জায়গায়, যখন আমাদের ইলিশের জন্য তারা কান্নাকাটি করছে, কয়দিন আগে তারা বলেছিল আমরা পেঁয়াজ না দিলে নাকি আমরা না খেয়ে মারা যাবো। এখন পেঁয়াজ, পাকিস্তান পেঁয়াজ দিচ্ছে, চীন পেঁয়াজ দিচ্ছে, দরকার হলে কম্বোডিয়া, সব বিভিন্ন দেশ থেকে আমরা পেঁয়াজ আনবো। ক্রেতার অভাব, বিক্রেতার অভাব নাই। বাংলাদেশে প্রতিটা পণ্য বিক্রির জন্য মানুষ বিজ্ঞাপন দেয়। সো ইন্ডিয়া যদি আমাদেরকে এই ভয় দেখায় যে তাদের এখানে বিশাল পেঁয়াজ টেয়াজ গরু টরু আছে, গরুর জন্য আমাদের পায়ে ধরবে যে বাবা গরু নিয়ে যাও, আমরা বর্ডারে এনে গরুর হাট বসাবে যে বাংলাদেশিরা আসো, ভিসা ছাড়া আমাদের কাছ থেকে গরু কিনে নিয়ে যাও। তো তারা তাদের সমস্যা হলে এভাবে পায়ে ধরবে, এবং তারা যদি কারোর কাছ থেকে 1 টাকা সুযোগ সুবিধা কোনোভাবে নিতে পারে সেটা তারা চাবে। এটা তাদের চরিত্র। অতএব ইন্ডিয়া কারো বন্ধু হইতে পারে না, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। আমি এই কথাটার পরে একটা বিষয় বলবো, মাহমুদ ভাই এবং পিনাকিদা, মানে আপনাদের কথার বিপরীতে যাবে, আমি আর্গুও করতে চাচ্ছি না বা আপনাদের বিরুদ্ধে কিছু বলছি না। আপনারা দুইজনই বলেছেন যে আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে আসবে না। আমি কি খুব স্ট্রংলি এটা বলি নাই, আবারও ক্লিয়ার করি, আমি বলেছি শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না, আচ্ছা আওয়ামী লীগ ফিরবে না আমি বলি নাই। আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ হয়তো অন্য কারো মাধ্যমে ইন্ডিয়ার প্ল্যান থাকবে। ওকে, শেখ হাসিনা ইজ এ স্পেন্ড ফোর্স। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আপনি শেখ হাসিনারটা বলা পর্যন্ত ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ আসবে না একটা কারণ। মাহমুদ ভাই দেখেন, আওয়ামী লীগ কিন্তু কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ একটা ধর্ম। আপনি গত 15 বছরে যদি দেখেন মুসলমানদের সাথে, আমি মানে মুসলমানই বলি, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আমি এটাকে একটা ধর্ম হিসাবে দেখি, আর অন্য সব মুসলমান হিসাবেই দেখছি। গত 15 বছরে যতগুলো ওয়াজ মাহফিল, মসজিদের ভেতরে খুতবা দেয়াকে কেন্দ্র করে, কিংবা একটা এলাকায় কোনো ইসলামী একটা কোনো মিটিং, কোনো একটা কিছু করা, মিলাদ মাহফিল, কিংবা জামায়াত ইসলামের কোনো মসজিদের ভেতরে একটা কোনো একটা কর্মী সভা বা কোরআন নিয়ে আলোচনা করা, তাবলিগের কোনো কাজ, এসব নিয়ে যতগুলো দ্বন্দ্ব আওয়ামী লীগের সাথে হয়েছে, প্রকাশ্যে 20-50টা ক্যামেরার সামনে একটা ওয়াজ মাহফিলের ভেতরে গিয়ে আওয়ামী লীগের লোকজন অকথ্য ভাষায় গালাগালি করে বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। এটা তারা ধর্ম হিসেবে পালন করে। আপনি আল্লাহ রাসূলকে নিয়ে কথা বললে তারা কষ্ট পায় না। আপনি শেখ মুজিবকে নিয়ে একটা কথা বলেন। এই যে কনক ভাইয়ের সাথে আমি জ্যাকসন হাইটে ছিলাম, আমার সাথে এখানে আওয়ামী লীগের যে দ্বন্দ্ব, দেখেন আমার মা তখন অসুস্থ, তার 3 দিন পরে আমার মা মারা গিয়েছে। আমার মা অসুস্থ, আমার মাকে তুলে গালি দিয়েছে। আমি মানে পাশে দিয়ে আসি, আমার মাকে তুলে একটা গালি দিয়ে, আমি নর্মালি খুব কম রিয়েক্ট করি। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে আমার খুব উত্তেজনা দেখেছেন, আমি অনেক জায়গায় উত্তেজিত। এগুলো কতগুলোর পরে গিয়ে যে উত্তেজনাটা প্রকাশ পায় সেটা আপনারা জানেন না। আমি এই জ্যাকসন হাইটে কম নাজেহাল হইনি। তারা আমার মাকে তুলে গালি দিয়েছে, আমি কিন্তু তাদের মাকে তুলে গালি দেই নাই। আমি যখন ঘুরে তাকিয়েছি, তাকানোর পরে কেউ আমার দিকে তাকায় না, মনে ভাব ধরেছে যে আমাকে গালিটা দেয়নি। আমি তখন শেখ মুজিবকে তুলে গালি দিয়েছে। শেখ মুজিবকে তুলে গালি দেওয়ার সাথে সাথে যারা আমার মাকে তুলে গালি দিয়ে সব এসে ধরেছে আমাকে। তখন বুঝলাম যে আসলে কে গালিটা দিয়েছে। দেখেন, এটা হচ্ছে তাদের চরিত্র। এখন সব শেষ যদি আপনি একটা ঘটনা দেখেন, শেখ হাসিনার সাথে অনেকে এটা কাউন্ট করেছে 187 বার একজন আপা বলে ডেকেছে। মানে আপারে কিভাবে তেল মাখতে হয় সেটা কিন্তু এখনো তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে। এবং বরগুনাতে যে ব্যক্তি এই ফোনে কথা বলছিল, সে কি উত্তেজনা তার ভেতরে, এই মানুষগুলো তো আছে। আর ইসলামের বিরুদ্ধে যাদের এত বিদ্বেষ, এত যাদের ঘৃণা, তারা কোন দলে যাবে আপনি বলেন? তারা নিশ্চয়ই বিএনপিতে যাবে না কখনো। বিএনপি যতই বলুক যে তারা ইসলামী দল না, খালেদা জিয়া তো কোনোদিন ইসলামের বিরুদ্ধে কিছু করতে পারবে না, তারেক রহমান ইসলামের বিরুদ্ধে কিছু করতে পারবে না। সো তারা তারেক রহমানের দলেও কখনো ফিরে যাবে না। সো তাদের মাস্ট একটা দল থাকতেই হবে। সেই দলটা আওয়ামী লীগ নামে হোক, বা হিন্দু লীগ নামে হোক, আনসার লীগ নামে হোক, চৌকিদার দফাদার লীগ, যেই লীগ নামে হোক, কোনো না কোনো একটা লীগ নামে তারা কিন্তু ফিরে আসবে। যে কারণে আমি মনে করি আওয়ামী লীগের যে একটা বিশাল সংখ্যা, এই সংখ্যাটাও কিন্তু কম না। আপনারা প্রথম আলো সহ যাদের কথা বলছেন, তারা কিন্তু একটা জেনারেশন তৈরি করেছে, যেই জেনারেশনটা ইসলামের কথা শুনলেই তাদের মনে হয় যে এটা মনে হয় বিশাল আকারে খুব খারাপ কোনো একটা কিছু। আমরা এই ভিডিওতে দেখেছি যে ওয়াজের ভেতরে গিয়ে যখন হামলাগুলো করা হচ্ছে, সেই হামলাগুলোর ভেতরে বারবার বলা হচ্ছে যে কোরআনের ভেতরে আবার রাজনীতি করতে আসছিস কেন? আরে ভাই, কোরআনটাই তো রাজনীতি।
কোরআনের ভেতরে বলা হয়েছে যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে একজন রাষ্ট্রপ্রধান রিয়েক্ট করবে, তার সেই দেশের মানুষজনকে কিভাবে টেক কেয়ার করতে হবে, তার কতটুকু অধিকার থাকবে, রাষ্ট্রপ্রধানের কতটুকু অধিকার থাকবে। কোরআন পুরোটাই একটা রাজনীতি। তো আমি কোরআনকে বাদ রেখে যদি রাজনীতি করতে যাই তাহলে সেটা কি হবে? তো তাদের সমস্যাটা হচ্ছে ওই জায়গাটা। এখন এই জেনারেশন যাদের কোরআনের কথা শুনলেই রাগ ওঠে, ঘৃণা লাগে, তারা তাহলে কই যাবে? তাদের তো একটা দলে যাইতে হবে। তো সেই দলটা আওয়ামী লীগই হবে, তাদের সবচেয়ে ভালো চয়েস আমি মনে করি আওয়ামী লীগ। এবং ভারতের কথাও যদি বলেন, তাদেরও আমি মনে করি শেখ হাসিনার চাইতে বা আওয়ামী লীগের চাইতে ভালো চয়েস আর কোনো কিছু নাই। আপনি দেখবেন যে সুশীল টুশীল সব কিন্তু একটা জায়গায় গিয়ে সবাই আওয়ামী লীগের মতো করেই কথা বলে। আর এখনকার যে কথাটা আমরা আজকে যে আলোচনা সেটা যদি বলে শেষ করি, সেটা হচ্ছে যে কারোর নাম আমিও ধরে বলতে চাই না, এখানে যে কয়জন আলোচনা করেছেন কেউ কিন্তু কারোর নাম ধরে কারোর বিরুদ্ধে, আমরা আগে যেভাবে পিনাকিদাও যেভাবে সরাসরি ওনার বিখ্যাত সব ডায়লগ আছে, কাঁঠাল রানী, জয় বাংলা টয় বাংলা চাচা আছে, তারপরে একটা গান আছে, সেই গানটা নাই বললাম আজকে। তো এখন এই যে আমাদের সরাসরি কিন্তু আমরা আক্রমণ করেছি, আমি নিজে খুব স্ল্যাংও ইউজ করেছি অনেক সময় এদের বিরুদ্ধে। আজকে কিন্তু আমরা সেইটা করছি না। কারণ কি? কারণ ওনাদের প্রতি আমাদের সেই ক্ষোভটা নাই। আমরা বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালো একটা উদ্দেশ্য নিয়ে, ইয়েস, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মানে একটা খারাপ সিদ্ধান্তে গিয়েছে বা একটা আমি বলবো যে ভুল পথে তারা পরিচালিত হয়েছে, যেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসতে হয়েছে, ছাত্র আন্দোলন হয়েছে, মানুষ মারা গিয়েছে। আমি চাই একটা রাস্তায় তারা তুলে নিয়ে দিয়ে যাক যে এই রাজনৈতিক দলগুলো এইভাবে চলবে। কিন্তু আমার মনে হয় এত বড় একটা গণহত্যার পরে যেভাবে দেশটা শুরু হওয়ার দরকার ছিল, কারণ আমি কয়েকটা পয়েন্ট যদি কনক ভাই বলি, 1 নাম্বার, পরের দিনই যেটা দরকার ছিল, আমি বিশ্বাস করতে পারি না, কালকে আমাকে একজন একটা ভয়েস মেল পাঠিয়েছে একজনের মাধ্যমে, সেই ব্যক্তিকে বলেছে আমাকে যেন সেটা পাঠায়। সিলেটে একজন আহত ছাত্র, তার হসপিটালে চিকিৎসার অভাবে তাকে বের করে দিয়েছে, তার চিকিৎসার টাকা নাই। এই পর্যন্ত যতজন মানুষ মারা গিয়েছে তাদের পরিবারকে আমি মনে করি একটা রাষ্ট্রের কাছে 200 কোটি 500 কোটি টাকা বাজেট কোনো ব্যাপার না। এই পরিবারগুলোকে কি আপনার মানে লামসাম না যে 2 লাখ 5 লাখ, এটা না, এটা কিছু না, এটা দিয়ে তার 2 মাসও বাসার বাজারের খরচ হবে না। অন্তত কম পক্ষে কোটি টাকা তাদেরকে একটা দিতে হবে, যে এই টাকাটা তাদের পরিবারকে দেয়া হলো। বিডিআর বিদ্রোহ, কথিত যে বিডিআর বিদ্রোহের কথা বলে বিডিআর এর এই যে সদস্যদেরকে রাখা হয়েছে, পরের দিন তাদেরকে আপনার চ্যানেলেও দেখছি যে অনেক মানুষ কথা বলছে যে বিডিআর বিদ্রোহটা আসলে এটা বিডিআররা করে না, এটা ভারতের একটা ছিল, আওয়ামী লীগের একটা নাটক ছিল। তাহলে এখন পর্যন্ত বিডিআর এর সেই সৈনিকরা কেন জেল থেকে বের হইতে পারে নাই? তাদেরকে তো তার পরের দিন বের করতে হবে, সেটা করা হয়নি। ঠিক 4 তারিখে 5 তারিখের আগেও 3-4 দিন আগেও আপনি যখন কিনা এই 19 জুলাই যখন কিনা গণহত্যাটা করা হলো, তারপরে প্রথম কিন্তু শেখ হাসিনা আপনার একটা তৈরি করতে চেয়েছিল, প্লট তৈরি করতে চেয়েছিল, এবং সেটাতে নেতৃত্ব দিয়েছে ব্যবসায়ীরা। তাদের সাথে একটা মিটিং হলো, সেই মিটিং এর ভেতরে ব্যবসায়ীরা যেভাবে নগ্নভাবে শেখ হাসিনাকে সমর্থন করেছে, যে তারা এই সরকারের সব পর্যায়ে গিয়ে তারা সরকারের পাশে থাকতে চায়, সেই ব্যবসায়ীদেরকে আমি মনে করি সব কয়টাকে ধরে জেলখানায় ঢুকানো দরকার ছিল। যদি তাদের বিরুদ্ধে সেটা নাও হয়, তাদের কাছ থেকে টাকা নিয়ে যে এক একটা কোম্পানিকে ধরে দিতে হবে যে তুমি 10 কোটি টাকা দিবা, তুমি 10 কোটি টাকা দিবা, প্রতিটা পরিবারকে তাদের টাকা। কারণ তাদের এই শেখ হাসিনার পিছনে তারা থাকবে, এটা বলার কারণেই শেখ হাসিনা সাহস পেয়েছে আবার ফের 3 তারিখ 4 তারিখ 2 তারিখে এই গণহত্যাগুলো চালানো। অতএব তাদেরকে করতে হবে। এখন মনে করেন যে এগুলো যদি নাকি না করে কেউ যদি মনে করে যে, গণমাধ্যমের কথাও বলি, গণমাধ্যমের ভেতরে ধরেন মাহমুদুর রহমান, ওনার তো পরীক্ষা দেওয়ার দরকার নেই, ওনার কারো কাছে বলার দরকার নাই যে মাহমুদুর রহমান কে। মাহমুদুর রহমানের পরীক্ষা মাহমুদুর রহমান 2011 সাল 12 সালে দিয়ে এসছে। ওনাকে দেখে আমরা ভারত বিরোধিতা শিখেছি। গণমাধ্যম যে এইভাবে এই গণজাগরণ মঞ্চের মাধ্যমে যে বাংলাদেশে ইসলাম বিদ্বেষ এবং ইসলামকে ধ্বংস করার যে পায়তারা শুরু করেছিল, জামাত ইসলামকে শাস্তি দেওয়ার কথা বলে, সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মাহমুদুর রহমান। সো মাহমুদুর রহমানের পরীক্ষা নেওয়ার দরকার নাই, কনক সারোয়ারের পরীক্ষা নেওয়ার দরকার নেই, মুশফিক ফজল আনসারীর পরীক্ষা নেওয়ার দরকার নেই। তারা গিয়ে নেতৃত্ব দিবে। এখন তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য কি করতে হবে সেটা সরকার করবে। তাদেরকে কেন বলতে হবে যে আমরা দেশে যাইতে চাই? পিনাকিদার ব্যাপারে ওনার ছোট্ট একটা কাজ, আমি ওনার সাথে কথা বলে যতটুকু বুঝেছি, সরকারকে এটা করতে হবে। উনি কি চায় ওনাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে যে পিনাকি আপনার দেশে আসতে সমস্যা কোথায়,
আমি আমার কথা আগেই বলে রাখি যে আমার সমস্যা না থাকলে আমি এখন দেশে যাব না, আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে যেই কারণে আমি যেতে চাচ্ছি না। কিন্তু ওনাদেরকে নিতে হবে, নেয়ার জন্য কি করা দরকার সেটা সরকার করবে। সেটা না করে যদি কেউ মনে করে আমরা কোনো একজনের ঘাড়ে তারপরে পা দিয়ে 10 বছর থাকতে চাই, 15 বছর থাকতে চাই, শুনেন এই গত কয়েকদিন আগে মানুষ দেখিয়ে দিয়ে গিয়েছে যে 10 বছর, 15 বছর, 20 বছর যদি কেউ থাকতে চায়, ভালো কাজ করলে ডক্টর মোহাম্মদ ইউনূসই দল গঠন করুক, নির্বাচন করুক, করে ক্ষমতায় আসুক, কোনো সমস্যা নেই। কিন্তু এমনিতেই কেউ জোর করে থাকতে চাইলে শেখ হাসিনার কি হয়েছে? কারোর দাড়ি ছিল, দাড়ি কেটেছে, কারোর দাড়ি নাই, দাড়ি রাখতে হয়েছে, মানিকের মতো লোকে টুপি মাথায় দিতে হয়েছে, তো অনেক কিছু আমরা দেখছি। হাজার হাজার শত শত কোটি টাকা ইনকাম করে লাভ হয়নি। এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে। এরপরে আবারও যদি কেউ এরকম করে, সময় হয়তো বা কম বেশি হইতে পারে, তাদেরকে যাইতে হবে। আর আমি একজন এবং আপনি যে বলছেন যে ডক্টর ইউনূসকে যদি দল করতে হয়, তিনি ক্ষমতার বাইরে যে দল করে তারপর নির্বাচন করে আসবেন। তিনি ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠন করে, আমার মনে হয় না আমি সেটা আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পরিকল্পনা কনক ভাই নাই। আমি যতটুকু ওনার ব্যাপারে জানি, ওনার পরিকল্পনা, ওনাকে হয়তো এটাই যে এখন প্রথম আলো, ডেইলি স্টারের বুদ্ধিজীবীরা সব মিলে একটা ইতে যাইতে পারে। তো আমার সব শেষ কথা হচ্ছে যে গণমাধ্যমকে ঠিক করতে হবে। এই আপনারা এতক্ষণ ধরে যে আলোচনাগুলি করলেন না, এই আলোচনাগুলোর মূল পয়েন্ট হচ্ছে যে গণমাধ্যম ঠিক নাই। সো গণমাধ্যম ঠিক হইতে হলে পিনাকিদা অনেক লম্বা সময় দিয়েছেন যে মতিউর রহমানকে আপনার 1 বছর সময়, মতিউর রহমানরে 1 ঘন্টা সময় দিলে মতিউর রহমান পরের দিন অফিসে আসতে পারবে না। সো মতিউর রহমানরে বলবো যে সোজা হয়ে যান, মাহফুজা নাম। এর আগে 111-এ আপনি আর্মির আপনার পা চেটেছেন, চাটার পরে যখন শেখ হাসিনা ক্ষমতা এসেছে তখন তিনি আবার কলাম লিখে মাপ চেয়েছেন যে আমার আসলে ওই সময় ওইটা করা ভুল ছিল। এখন শেখ হাসিনার সময় আবার মাপ চেয়ে এখন আবার নতুন করে তিনি যেটা শুরু করেছেন সেটার কিন্তু মাপ চাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। কারণ এখন বিপ্লবী সরকার তো, এবং এই দেশের মানুষ কিন্তু এখন বিপ্লবের মধ্যে আছে। ছাত্ররা যে কোনো সময় ডেইলি স্টারের ভেতরে ঢুকে যাইতে পারে, অন্যান্য রাজনৈতিক দলও ঢুকে যাইতে পারে। কে কখন কোন দিক দিয়ে ঢুকবে তখন কিন্তু আবার ওই একজন কয়েকদিন আগে 32 নম্বরের আগে প্যান্ট ট্যান্ট খুলে যেভাবে হাঁটিয়েছে সেভাবে হাঁটাইলেও আমাদের কিছু করার থাকবে না। কারণ ইলিয়াস, ওই যে যদি মানে এটা একটু বলে দেওয়া দরকার ছেলেদেরকে, যদি সন্ধ্যাবেলা মশাল মিছিল টিছিল করে ওখানে যায়, মশালগুলো যেন একটু সেফ গার্ড করে রাখে, যেন ওইটা আগুন টাগুন লেগে না যায়, এটা একটু বলে দেওয়া দরকার। মানুষ তো, ছেলে পেলে মানুষ। আপনি যেটা বলতে চেয়েছেন সেটা আমরা বুঝতে পেরেছি, সেটা আমার মনে হয় ছাত্ররাও বুঝতে পেরেছে। অতএব তাদেরকে একটু সাবধান হইতে হবে। আর যদি সাবধান না হয়, সেটা করার জন্য যা করা দরকার সেটা করতে হবে। আমি মনে করি এই গত 15 বছরে শেখ হাসিনা আজকের অবস্থানে আসার পেছনে যদি একটা ইনস্টিটিউশনকে দায়ী করা হয় সেটা হচ্ছে গণমাধ্যম। সো গণমাধ্যম ডাজ ম্যাটার। আমাদেরকে এটা খুব তীক্ষ্ণভাবে নজর রাখতে হবে। মাহমুদুর রহমান ভাই, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যতটুকু জানি দেশে যাচ্ছেন, প্লিজ দেশে যান দ্রুত। কনক ভাইকেও আমি বলতেছি যে ভাই আপনিও যান, আর মিনার ভাই ইনশাল্লাহ যাবে আশা করি। পিনাকিদার সমস্যাটাও আশা করি আপনারা এখনকার যারা আছে তারা সমস্যার সমাধান না করলে আপনারা গিয়ে ওনারা এটা দেখবেন এবং পিনাকিদাকে দ্রুত দেশে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করবেন। তবে ইলিয়াস, এই মুহূর্তে দেশে যাওয়াটা আমার জন্য একটু মুশকিল। তবে পিনাকিদা, তুমি, আমি একসাথেই দেখি প্ল্যান করব, সবার সমস্যার সমাধান হয়ে যাক, ইয়ে করবো। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। মিনা রশিদ, আপনি যদি একটু বলেন আপনার বক্তব্যটা একটু শুনি। জি, আমরা এই তিনজনের বক্তব্য থেকে আবারও কয়েকটা জিনিস ভাই মিনার ভাই আমি একটা অনেক বড় একটা পয়েন্ট মিস করছি ভাই, অনেক সরি। সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যাদেরকে গত 15 বছরে বহিষ্কার করা হয়েছে, স্বেচ্ছা অবসরে যেতে বাধ্য করা হয়েছে, গুম করা হয়েছিল বিভিন্ন জায়গায়, তাদের যদি মানে বয়স থাকে বা সেটা চুক্তিভিত্তিক নিয়োগে হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া, এবং যে অফিসারদের চাকরি গিয়েছে তাদের সবাইকে সেনাবাহিনীতে খুব দ্রুত চাকরিতে নিয়ে যেতে হবে। এটা এবং ইলিয়াস, আপনি তো দেখছেন যে আমি কিন্তু এখন টানা সিরিজ করছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, এবং অনেক নতুন নতুন তথ্য আসছে, কিন্তু এখন পর্যন্ত ধরেন বিডিআর এই হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন গঠন করা বা কিছুই হয়নি আর কি। এটা একটা গা ভাসি দিয়েছে, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তো আপনারা জানেন ইতিমধ্যে অনেক কিছু এসছে। তো আমি শেষ করার আগে একটা প্রসঙ্গে কথা বলি। আমরা প্রতি রবিবার যদি এরকম একটা আলোচনা করি, এবং পিনাকিদা আপনি কিন্তু একবার বলছিলেন যে একটা শ্যাডো কিছু একটা আলোচনা বা এরকম কিছু, আমার মনে হয় যে এই একটা খুবই একটা ভালো একটা বিষয় তুলেছেন, এবং এটা নিয়ে আমি কথা বলতাম, পার্সোনালি কথা বলতাম। এখানে যখন আসলো, আমাদের কাজটা শুরু করতে হবে এই কমিশনগুলো নিয়ে, হ্যাঁ, যে সংস্কার কমিশনগুলো
বিষয়গুলো নিয়ে, এবং আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই যদি মাহমুদ ভাই পারেন। এখানে সবচেয়ে হচ্ছে মুরব্বী হচ্ছে মাহমুদ ভাই যদি বলেন তাহলে ডেফিনেটলি আমি থাকবো। আমি যেটা ভাবছি, যেমন ধরেন যে আমরা আজকে এই অনুষ্ঠানটা ইলিয়াসের চ্যানেলও সরাসরি যাচ্ছে, ভবিষ্যতে হয়তো আপনার চ্যানেলও আমরা এখান থেকে একযোগে যাবো সরাসরি, এবং অন্তত মানে প্রতি সপ্তাহের অগ্রগতিটা নিয়ে, প্রতি সপ্তাহে কোন কমিশন বা কোন মন্ত্রণালয় কি করলো, আমি স্পেসিফিক আলোচনা। খুবই ভালো হয়। প্রথম হচ্ছে মুরব্বী মাহমুদ ভাই কি বলেন, সময় দিতে পারবেন কিনা? ভালো আইডিয়া। তবে আমার একটা সাজেশন থাকবে যে আমরা যে আলোচনাটা করব, যেন এক একটা সপ্তাহে আমরা শুধু একটা কমিশন নিয়ে আলোচনা করি, না হলে সেই হারিয়ে যাবে। যেহেতু 6টা কমিশন, আমার মনে হয় যে প্রত্যেকটা কমিশন নিয়ে আলাদা আলাদা আলোচনা করলে এটা মিনিংফুল হবে। ধরেন আমরা যদি একজন যদি এক একটা বিষয় বা একজন যদি দুইটা করে আলোচনা করি, কারণ অনেকগুলো ইস্যু তো অনেক লম্বা হয়ে যায় আলোচনাটা, আমাদের 1.5 ঘন্টার মধ্যে আমরা সীমিত রাখবো আর কি, 1.5 ঘন্টার মধ্যে সীমিত রাখতে, 1.5 ঘন্টার মধ্যে শেষ, এবং ম্যাক্সিমাম দুটার বেশি আলোচনা করলে এটা ইয়ে থাকবে না, এটা এই থাকবে না। ইলিয়াস, আপনি কি মনে করেন? ইলিয়াস ঠিক আছে, কিন্তু আমার মনে হয় সময়টা আপনাদের আরেকটু আগে দেওয়া দরকার, কারণ বাংলাদেশে এখন ধরেন বাজে রাত 1টা। আমার মনে হয় বাংলাদেশ সময় প্রতি 10টা না, এটা 9টায় করলে সবচেয়ে ভালো হয়, প্রতি রবিবার রাত 9টা। জি, ওই সময়টাতেই মানুষ মানে ধরেন সকালে কেউ যদি 8টায় অফিসে যায়, তার তো আমার মনে হয় এটা আমরা আলোচনা করে নেবো, এখন আর এটাকে দীর্ঘ না করি আমরা। আমার একটা শেষ বক্তব্য আমি দিতে চাই, তারপরে অন্যরা যদি বলতে চায়। আমার শেষ বক্তব্য হচ্ছে যে আমার দুটো দাবি আছে এই সরকারের কাছে, ইমিডিয়েট দাবি। 1 নম্বর হচ্ছে যে ফ্যাসিবাদের যে আইকন শেখ মুজিবের কোন ছবি কোন সরকারি প্রতিষ্ঠানে থাকতে পারবে না, এটা আমার এই সরকারের কাছে ইমিডিয়েট দাবি। কারণ যেটা থাকে কিভাবে ভাই, এখনো কিভাবে আছে তো এখনো আছে। তো কারণ সবকিছুর আইকন থাকে। ওই যে প্রশ্নটা আপনি শুরু করলেন যে ফ্যাসিবাদ আবার ফেরত আসবে কিনা, তো আমি যদি ফ্যাসিবাদের আইকনকে রেখে দেই, তাহলে ফ্যাসিবাদ ফেরার রাস্তা তো আমি রেখে দিচ্ছি। তো আমি জানি না কিভাবে এখনো সেই ফ্যাসিবাদের আইকনের ছবি এখনো শোভা পাচ্ছে উপদেষ্টাদের পেছনে। কাজে আমার দাবি হচ্ছে ইমিডিয়েট এটাকে মানে সরিয়ে ফেলতে হবে। আমার দাবি হচ্ছে শেষ করি, তারপরে তোমরা বলো। আর সেকেন্ডটা হলো যে শেখ হাসিনার যে মেয়ে জালিয়াতি করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে চাকরি নিয়েছে ভারতে, এবং সেই সুযোগে ভারতে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে পারছে ভারতের ডিপ স্টেটের সহায়তায়। এটা সম্ভব হয়েছে কারণ তাকে বাংলাদেশ সরকার থেকে মনোনীত করা হয়েছে, তদানীন্তন সরকার মানে তার মায়ের সরকার মনোনীত করেছিল এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চাকরির জন্য। আমার দাবি হচ্ছে ইমিডিয়েটলি তার মনোনয়ন বাতিল করতে হবে বাংলাদেশ সরকারকে। এটা একটা এক্সিকিউটিভ অর্ডারের দরকার, এবং সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে জানিয়ে দেবে যে আমরা এই মনোনয়ন প্রত্যাহার করছি। এখন তারপরে ইট ইজ আপ টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই চাকরি তারা রাখবে কিনা। আমার আজকের অনুষ্ঠানে সবশেষে এই দাবি দুটো দিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আয়োজন করবার জন্য। এবং মাহমুদ ভাই, আপনি এই হাসিনা কন্যার এই বিষয়টি এই সরকার শপথ নেওয়ার আগেই আমার চ্যানেলে বলেছেন, আপনার বলেছেন, কিন্তু আজ পর্যন্ত এটা নিয়ে কোনো আলোচনাও শুনি নাই আমি। কোন সরকার? এই জন্য আমি বুঝতে পারি না এরা কারা, কাকে আমরা নেক্সট উইকে মানে আমার দাবি এটা যে এখানে ধরেন পিনাকি দাও একজন গবেষক, মাহমুদুর রহমান ভাই উনিও লেখক গবেষক সাংবাদিক, মিনার ভাই অনেক পড়াশোনা করেন। আমি চাই পরের সপ্তাহে শেখ মুজিব মানে উনি কেমন ছিলেন এটার উপর, এটার যেই নামকরণই করেন আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যে তাকে কিন্তু বিতর্কের বাইরে রাখা হচ্ছে, কিন্তু শেখ মুজিব শেখ হাসিনার চাইতেও তো বড় স্বৈরাচার ছিল। জি, আমরা যে আলোচনা করে আমরা টপিকটা ঠিক করে নেব। আপনার বই আমি পড়েছি, আপনি দেখেন আপনি যখন শেখ মুজিবকে নিয়ে কথা, আমার অনেকগুলো প্রোগ্রাম শুধু শেখ মুজিবকে নিয়ে আছে, 5টা ভলিউম করেছি আমি। সেখানে অনেক কমেন্ট দেখেছি এরকম যে ও মাই গড, আমি জানতাম না কিছু, 12 বছর কি শিখে আসলাম, এতদিন কি শিখেছি, আমরা পাঠ্যপুস্তকে কি পড়েছি, হ্যাঁ তাহলে এতদিন কি মিথ্যা জানতাম। এই কমেন্টগুলো অনেক, তারা কিন্তু বিশ্বাস করছে আমাদেরকে, তারা কিন্তু ওই বইগুলো যে রেফারেন্স আমরা দিয়েছে সেগুলো বিশ্বাস করছে।
কিন্তু তারা জানতো না। এখন আমার মনে হয় এটা নিয়ে একটা আলোচনা করা খুবই জরুরি। না না ঠিক আছে, তারপরে যদি কোনো মন্ত্রণালয়ে কোনো বিশেষ উপদেষ্টারা যদি তার ছবি রাখে সেটার জন্য, তাহলে তার ব্যাপারে ওইভাবেই যেতে হবে আর কি। ধন্যবাদ। পিনাকিদা, আপনার সর্বশেষ মন্তব্য দিয়ে আমি অনুষ্ঠান শেষ করবো। মাহমুদ ভাই যখন সাহস দিলেন তখন আমি আর একটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ধানমন্ডি 32 নাম্বার এটা মাটির সাথে মিশিয়ে দিতে হবে বুলডোজার দিয়ে, এবং এটা কোনো মাপ নাই। এই আইকনটা ওখানে রেখে দিলে এইটাকে কেন্দ্র করেই আবার এটা উত্থিত হবে আওয়ামী লীগ। আর দ্বিতীয়ত হচ্ছে যে যারা শেখ মুজিবের ছবি পিছনে লাগিয়ে উপদেষ্টাগিরি করছে তাদেরকে যেন জনতা অপমানিত করে, পচা ডিম দিয়ে পচা টমেটো দিয়ে পানির বোতল দিয়ে, যেখানে পচা ডিম দিয়ে যেখানে যেভাবে পারে ছুড়বে, যদি মাত পেছনে শেখ মুজিবের ছবি থাকে। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের, ডক্টর মাহমুদুর রহমান, মিনার রশিদ, পিনাকিদা, ইলিয়াস হোসেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমরা আশা করি আমাদের উদ্যোগ কন্টিনিউ থাকবে এবং আমরা প্রতি সপ্তাহে অন্তত রবিবারে 1-1.5 ঘন্টার জন্য সার্বিক পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরবো এক আলোচনার মাধ্যমে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।